এক্সপিরিয়েন্সের তো একটা আলাদা দাম আছে। মানে আমাদের ছোটবেলার সময় যে কথাগুলো ধরুন সেই মুহূর্তে আমাদের বোঝা সম্ভব ছিল না, মলাদার আরো সুন্দর করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে। তারকটা এসেছেন, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষ, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এখন প্রায় রাত 10টা, কিন্তু রাত 10টার সময়ও যে আপনারা এরকম ভাবে এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন, এটাই আসলে বাংলার রাজনৈতিক চরিত্র। আমাকে মমতাদি এবং অভিষেকরা ত্রিপুরাতে পাঠিয়েছেন ক্যাম্পেইন করার জন্য, গোয়াতে পাঠিয়েছেন, আমি নানান জায়গায় গেছি, কিন্তু বাংলার মানুষদের যে একটা রাজনৈতিক চরিত্র আছে, সেটা আপনি গলির মোড়ে বলুন বা চায়ের দোকানে বলুন বা নিজের বাড়ির মধ্যে বলুন, আমি মনে হয় যেভাবে বাংলার মানুষ রাজনীতিটাকে যাপন করে, গোটা ভারতবর্ষে কিন্তু আর কোথাও এরকম ভাবে রাজনীতিকে যাপন করা হয় না। তাই বাংলার রাজনীতি একঘর, এবং সর্বোপরি বাংলার মানুষ বাংলার রাজনীতিটাকে সবসময় এরকম একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে দেয়। এবং সেই জন্যই হয়তো এই গরমের মধ্যেও, এত কাজকর্মের পরেও এতগুলো মানুষ, শুধু যারা আমাদের কর্মী সমর্থক তারা নয়, সাধারণ জনসাধারণ যারা রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছে। মলয়দা প্রায় সবকিছু বলে ফেলেছে, আমার আলাদা করে কিছু বলার নেই। তবে আপনাদের এটা বলি যে এটা অত্যন্ত সঠিক কথা যে এই লড়াই বা এই নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একার লড়াই বা একার নির্বাচন নয়। এই নির্বাচন এমনিতেও লোকসভা নির্বাচন, ফলত এটা কি জাতীয় নির্বাচন। এই নির্বাচন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক দল হিসেবে বিজেপি থাকবে কি থাকবে না। তার মানে আমাদের কাছে এই স্টান্সটা অত্যন্ত ক্লিয়ার যে এটা বিজেপিকে আমরা আবার ভারতবর্ষের শাসকের ভূমিকায় নিয়ে আসবো কিনা, নাকি বিজেপিকে এবার আমরা উৎখাত করবো তাদের নানাবিধ পলিসি নিয়ে বা পলিসির জন্য, সেটা বুঝে নেওয়ার সেই হিসেবে মত দেওয়ার নির্বাচন। তার মানে আমাদের প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। আমরা সিপিএম কেও ধর্তব্যের মধ্যে ধরি না, এবং বঙ্গের যে কংগ্রেস আছে তাকেও আমরা ধর্তব্যের মধ্যে ধরি না। সিপিএম কে আমরা ধরি না, তার কারণ 34 বছর ধরে বামফ্রন্টের সরকার যা করেছে, মলয়দা সেটার একটা বিবৃতি আপনাদের দিয়েছে, আপনাদের নিজের জীবন থেকে আপনারা সেটা আরো বেশি করে জানেন। 31 বছরের সায়নী ঘোষকে বলতে হবে না যে 34 বছর ধরে সিপিএম কি করেছে, তাই তো। এবং সিপিএম কি এমন জায়গায় নিজেকে উঠিয়েছে তো বলা যাবে না, নামিয়েছে বলতে হবে, নিজেকে নামিয়ে এনেছে। যে আমরা এটা দেখতে পেরেছি যে বিজেপির এত বাড়বাড়ন্ত বা বিজেপি পশ্চিমবঙ্গে এতটা বাড়তে পেরেছে, তার পেছনে কিন্তু একটা বৃহৎ কারণ হচ্ছে সিপিএম এর, যেটাকে বলে যে সিপিএম এর কোনো অ্যাক্টিভিটি নেই। সিপিএম যেভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে, সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেই 10 বছর 11 বছর 12 বছর পেয়েছিলেন, সেই 10 বছর 11 বছর 12 বছরে সিপিএম এর নিষ্ক্রিয়তা আজকে বিজেপিকে এত উঁচু জায়গায় নিয়ে এসেছে। তার মানে সিপিএম কোথাও গিয়ে দাঁড়ি যে বিজেপি এতটা আসতে পেরেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কমরেড কথাটা বলি না, আমরা কি বলি, আমরা বলি রামরেড, তাই তো, আমরা বলি রামরেড। যারা আগে বাম ছিল, এটা আমি বলছি বলে নয়, আপনারা যদি ভোট শতাংশ দেখেন 2014 থেকে নিয়ে 2019 অব্দি ভোটের নিরিখে আমরা দেখেছি 15% একটা ভোটের ট্রান্সফার হয়েছে। যেই 15% ভোট আগের বামের কাছে ছিল, এক্স্যাক্ট সেই 15% ভোট রামের কাছে গেছে। এবং এইবার খুব বেশি হলে রামের ভোট বামে যাবে। মলয়দা আগের দিন একটা জায়গায় বলছিলেন যে খুব বেশি তফাৎ নেই, একটা ব আছে আর একটা র আছে, আর তফাৎ রয়েছে একটা পুটকি। পুটকিটা থাকলে রাম, পুটকিটা সরে গেলে বাম, এই হচ্ছে তফাৎ, এই ছাড়া কোনো তফাৎ নেই। এবং ভোট বাক্স কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা কিন্তু কমরেডদের কাছ থেকে এবং রামরেডদের কাছ থেকে দেখে শেখার আছে। এবং আপনারা এটাও মনে রাখবেন যে আজকে একটা ছোট বাচ্চা অব্দি জানে যে আজকে যদি একটা ট্রাফিক সিগন্যাল হয় এবং সিগন্যালে যদি 3টে আলো হয়, তাহলে লাল আলো মানে হচ্ছে থেমে যাওয়া, কমলা আলো মানে বিজেপি, কমলা আলো মানে হচ্ছে আসতে যাওয়া, এবং সবুজ আলো মানে এগিয়ে যাওয়া। কাজে এটা বলার কিছু নেই, সবুজ আলো মানে এগিয়ে যাওয়া, সবুজ আলো মানে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে এগিয়ে বাংলা। কাজে সেটা নিয়ে কোনো দ্বিধা আমাদের মধ্যে নেই। 30 বছর শাসনে থাকার পর একটা দল শূন্যে গিয়ে
আমি বলবো দিল্লি বহুত দূর হ্যাঁ, আপনারা কি বিধানসভাতে একটা সিট নিয়ে এসে থাকেন, তারপর দিল্লির কথা ভাববেন। আপনারা বর্তমানে শূন্যে আছে, আপনাদের থেকে বেশি সিট আইএসএফ নামক একটা দল পেয়ে গেছে, আপনাদের লজ্জা লাগা দরকার। কাজে আপনারা দিল্লি চলো বলবেন না, আপনারা আগে বলবেন পশ্চিমবঙ্গের বিধানসভা চলো, আগে বিধানসভা যাবে তারপর লোকসভা যাবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। বিজেপিকে নিয়ে তো একটা উপন্যাস লেখা যায়। বিজেপির মতো একটি অপদার্থ দল এবং স্পেশালি বঙ্গ বিজেপি, আমি বাংলার বিজেপি ওভারঅল অপদার্থ, কিন্তু বঙ্গ বিজেপি হচ্ছে স্পেশাল ক্যাটাগরি অপদার্থ। তাদের কোনো কাজ নেই, তাদের কোনো কর্ম নেই, তাদের কাজকর্মের মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অপপ্রচার করা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা চালানো। তাদের কাজের মধ্যে পড়ে ইডি, সিবিআই, এনআইএ এবং যাবতীয় কেন্দ্রীয় এজেন্সি, যাবতীয় কেন্দ্রীয় সংস্থাকে কলকাতায় এনে পশ্চিমবঙ্গের মাটিতে এনে তৃণমূলের নেতাকর্মীদেরকে হ্যারাস করা। আমরা তাদেরকে একটা অফার দিয়েছি যে আপনারা এত টাকা পয়সা খরচা করবেন না, আপনাদেরকে কলকাতায় দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জমি দিয়ে দেবে, আপনারা আপনাদের কেন্দ্রীয় সংস্থা যাবতীয় হেডকোয়ার্টার কলকাতায় নিয়ে আসছেন, এটাই ভালো। তাহলে এই ইলেকশন এসে গেছে, তাহলে একে ডাকো, এই বিষয় ভালো প্রচার করছে তাহলে ওকে ডাকো, এই নরেন্দ্র মোদীর ব্যাপারে খারাপ কথা বলছে তাই ওকে ডাকো। এই প্রবৃত্তি, প্রতিহিংসা পরায়ণ জিনিসপত্রগুলো এইগুলো বাংলার মানুষ বোঝে। কয়েকদিন আগে একটা র ওঠালো যে বাংলা নাকি জঙ্গিদের পীঠস্থান। এমন খবর হচ্ছে এই নিউজ চ্যানেলে, দেখে মনে হচ্ছে যেন বাংলার গলিগুলিতে জঙ্গি থাকে। প্রমাণ নিয়ে এসছে, আপনারা দেখেছেন তো বাজারে থলে, তার মধ্যে নাকি এত ভয়ঙ্কর জিনিসপত্র আছে, সেটা হাওয়ায় কিভাবে এত দুলছে আমি বুঝতেই পারছি না। কিন্তু এদিকে খবর কোথা থেকে এলো, কে গেল উদ্ধার করতে, আদৌ কিছু ছিল কি ছিল না, একটা বাংলার পুলিশ আধিকারিক তাদেরকে বেঙ্গল পুলিশকে জানানোর প্রয়োজনীয়তা নেই। আমি মানছি যে একটা বেরোলেও সেটা ঠিক নয়, কিন্তু আপনারা ন্যাশনালি যেরকম ভাবে ভারতবর্ষের কাছে বাংলাকে তুলে ধরছেন, এটা সমগ্র বাংলার কাছে লজ্জা। আপনার সারাক্ষণ বিজেপি এই খবর করছে যে বাংলায় নাকি ভোট হয় না, বাংলায় নাকি সারাক্ষণ দাঙ্গা লেগে আছে, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। এর থেকে হাস্যকর কথা আপনারা কোনোদিন শুনেছেন যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না? বাংলায় যদি দুর্গাপুজো না হয় তাহলে ইউনেস্কো আমাদেরকে হেরিটেজ কি করে দিল আমরা বুঝতে পারছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে দেখিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আপনারা কি করে বলেন যে बंगाल में दुर्गा पूजा नहीं होने देती है दीदी? আপনাদের এইসব কথার জন্য বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই বিজেপির সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, এখানে সিপিএম এর কোনো ভূমিকা নেই, এখানে কংগ্রেসেরও কোনো ভূমিকা নেই, কারণ তারা কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আপনি কোনোদিন দেখবেন যে বিজেপি বিরুদ্ধে একটা মিছিল সিপিএম করছে? এই যে বাংলার বঞ্চনা, এই যে বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া হয়, এই যে বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে, এই যে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে, এই যে রাস্তার সড়ক যোজনার টাকা দেওয়া হচ্ছে না, এই যে জিএসটির টাকা দেওয়া হচ্ছে না, 4,62,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে, 1,64,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য দিচ্ছে না। কেন? কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেয়। সিপিএম কে কোনোদিন দেখেছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তোমায় থাকতে হবে না, বাংলার মানুষের পাশে তো দাঁড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে সুখ্যাতি করতে হবে না, কিন্তু অন্তত বিজেপিকে বলো যে বিজেপি যেই টাকাটা মানুষের ন্যায্য, যেই টাকাটা হকের টাকা, সেই টাকাটা দাও। একটা পতাকা লাগিয়ে, একটা ঝান্ডা ঝুলিয়ে, একটা রজনীগন্ধার মালা দিয়ে সেইভাবে হবে না। কমরে রাস্তায় নামতে হবে, মানুষের পাশে থাকতে হবে, ফেসবুকে রাজনীতি করলে হবে না। ফেসবুকে ক্রিয়েটিভ দিয়ে, ফেসবুকটা লিখে এইভাবে রাজনীতি হয় না। আমি সায়নী ঘোষ, আমি 3 বছর রাজনীতি করছি, মাত্র 3 বছর, কিন্তু 3 বছরে পশ্চিমবঙ্গের 90% পায়ে হেঁটে ঘুরে এসেছি, দম্ভ নিয়ে বলতে পারি। তার কারণ আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হয়তো জন্ম থেকে রাজনীতি করছি না, আমার বাবা হয়তো কোনো বড় লিডার না, আমি হয়তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসিনি, কিন্তু ছাত্র রাজনীতির নামে আপনারা কি করেন? যাদবপুর ইউনিভার্সিটি
ইউনিভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি, ভুলে যাবেন না কংগ্রেস, ভুলে যাবেন না। মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, গিয়ে জিজ্ঞেস করুন মা কি দরকার, দাদা কিভাবে সহযোগিতা করতে পারি। অবশ্য করবেন কি করে, আপনারা তো প্রকল্পই দেন আপনাকে। আমরা গিয়ে যখন গ্রামের মধ্যে ঢুকি তখন মা বোনেদেরকে দাদা ভাইদেরকে জিজ্ঞেস করতে পারি যে মা লক্ষ্মীর ভান্ডারটা পেয়েছো, মা কি ব্যাপার এখানে শরীর খারাপ, তো বাবার অপারেশনটা স্বাস্থ্যসাথীতে করিয়ে না। কি বাবা কোথায় যাচ্ছিস বাবা, তোর সাইকেল নেই সমস্যাটি কি কি দেখছিস, ও বাবা দিদির এই ট্যাবটা দিয়েছে, মা স্টুডেন্টস ক্রেডিট কার্ডটা পেয়েছে, ও তোমার এটা নিয়ে সমস্যা হচ্ছে, তো পরশুদিন তোমার পাড়ায় দুয়ারে সরকার আছে। আমরা তো বলতে পারি কারণ এগুলো হয়েছে। সিপিএম বলবে কি রুটি রুচি রুচি, আপনাদের রুটি মানে কি, আপনাদের রুটি মানে হচ্ছে মহাকরণে আপনাদের প্লেটে বাটার নান আর গোটা পশ্চিমবঙ্গেতে পিঁপড়ের ডিম মাখা ভাত, এটা হচ্ছে আপনাদের রুটি। আপনাদের রুচি কি, প্রথমে ধর্মঘট এবং একটার পর একটা কারখানা বন্ধ আর তারপর কত নাচানো, এখনো কত নাচাচ্ছে, এখনো কিউআর কোড দিচ্ছে যে আমাদেরকে চাঁদা দিন, ভোটও দেবে বাংলার মানুষ, চাঁদাও দেবে। তাহলে আপনাদেরকে আনবে কিসের জন্য? আমরা সরকারকে নিয়ে আসি যাতে সরকার আমাদের পাশে দাঁড়াতে পারে। ক্রাউড ফান্ডিং করে আপনাদেরকে ভোট দেব, আপনাদেরকে কিউআর এ টাকাও পাঠাবো, এত তো চাই না কংগ্রেস। এবং আপনাদের রুচি কি, আপনাদের রুচি হচ্ছে ছোট আনাড়িয়া, আপনাদের রুচি হচ্ছে নেতাই, আপনাদের রুচি হচ্ছে মরিচ চাপি, আপনাদের রুচি হচ্ছে আনন্দমার্গী। কাজেই রুটি রুচি রুচি 34 বছর বাংলার মানুষ যথেষ্ট দেখেছে। যেখান থেকে শুরু করেছিলেন শূন্যে এসে থেকেছেন, এরপর মাইনাসে যাবে, যেটা কেউ কোনোদিন দেখেনি। ভোট বাক্সে মাইনাস। 34 বছর শাসন করেছেন, আগামী 34 বছর আর ফেরার কোনো চান্স নেই করে। বাংলার মানুষ সব দেখেছে, সব জানে। এবং এই মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, এই যে কংগ্রেস, বঙ্গ কংগ্রেস, অধীরবাবু বলেছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। রংটা বেরিয়ে এলো, আসল রং মনের কথা, মন কি বাত। আমরা জানতাম এতদিন বিজেপি নরেন্দ্র মোদী শুধু মন কি বাত করে, এখন দেখছি অধীরবাবু মন কি বাত করছে। আপনাদের লিডার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মমতাদিকে সামনে রেখে লড়াই লড়ছে। ইন্ডিয়া জোটের নামটা মমতাদির দেওয়া। আপনাদের বড় বড় লিডারদের মধ্যে যখন ঝামেলা লাগছিল তখন মমতাদি গিয়ে সেগুলো রফা করছিল। আপনার সেটা গাত্রদাহ, আপনার সিটটা নিয়ে আপনার চিন্তা। অধীরবাবু ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে, সেটা বাংলার মানুষ খুব ভালোভাবে করছে। তাই আপনাদের সকলকে আমি বলছি, লোকসভা নির্বাচনে ভোট ভাগাভাগি হতে দেবেন না। সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি, সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আপনার প্রতিনিধি। এবং আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে সায়নী নিজে বলে যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আমি যে ক্যান্ডিডেট পেয়েছি, এটা আমার কাছে অত্যন্ত গৌরবের। আমার কাছে যাদবপুর লোকসভা কেন্দ্র গর্বের, কিন্তু আগামী 5 বছর আমি নিশ্চিত করব যে যাদবপুর লোকসভা কেন্দ্রের কাছে সায়নী গর্বের হবে, এটা আমি নিশ্চিত করব। আজকে এক ডাকে আপনার সাংসদকে আপনারা পাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি মঞ্চ থেকে আপনাদের। সায়নী ঘোষ একবার নয়, সায়নী ঘোষ বারবার, সায়নী ঘোষ বারবার। আমি এতদিন আপনাদের পাড়ার গেছিলাম, এবার ঘরের মেয়ে হয়ে উঠতে হবে, এবার ঘরের মেয়ে হয়ে উঠতে হবে। দাদা বলেছে ওয়াও, ভালো লেগেছে দাদা শুনে, আমি কথা দিচ্ছি আপনাকে। আমার ব্যাপারে অনেক কিছু বলছে অনেকে চারিদিকে, আমি শুনছি। আমি কিচ্ছু বলবো না, নিজের ব্যাপারে বলতে নেই, এটা আমার শিক্ষা না। আমার মা বলতো নিজের ধাপ নিজে বেটাতে নেই, নিজের কথা মা নিজের মুখে বলতে নেই, মানুষকে বলতে দেওয়া। সেই সুযোগটা সায়নী আপনাদের করে দেবে। সংসদে গিয়ে সায়নী ঘোষ জানে যে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। এবং যাদবপুরের মানুষের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা সায়নী ঘোষ দেখিয়ে দেবে আপনাদের। একমাত্র ইয়াংগেস্ট লিডার অফ তৃণমূল, 12 ঘন্টা জেরা করেছেন, 2 বোতল জল আর 1 প্যাকেট ক্রিমরানের বিস্কুট খেয়ে 12 ঘন্টা বসেছিলাম। অফিসাররা নিজে বলেছেন আমরা জীবনে নিজেরা কোনোদিন এতক্ষণ রাখিনি, কিন্তু কি করবো, क्या करें मैडम, करना पड़ता है, करना पड़ता है। लोगों को भी बहुत कुछ करना पड़ता है और वो करेंगे भी, क्योंकि मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है,
वही होता है जो मंजूर बंगाल की जनता होता है, वही होता है जो मंजूर बंगाल की जनता होता है। और इस बार मोदी जी, हम मानते हैं कि आप में बहुत दम है, हम मानते हैं मोदी जी कि आप में बहुत दम है, लेकिन इस बार आपके सामने हम है, हम है, हम है। কাজে মাথায় রাখবে, খেলা হবে, খেলা হবে। ইডি সিবিআই দিয়ে দেখে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে বাড়িতে নোটিশ পাঠিয়ে ভেবেছিল যে ভয় পেয়ে যাবে, ভেবেছিল গুটিয়ে যাবে, ভেবেছিল জয় বাংলাটা আসতে বেরোবে, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যতবার ডাকবেন না এমন গলার আওয়াজ বেরোবে, দিল্লিতে আপনার প্রধানমন্ত্রীর বাসস্থানের ভেতর আওয়াজ ঢুকে আপনার কানে পৌঁছবে, এত জোরে বলবো ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না। মমতা ব্যানার্জির দল করি আমরা, মানুষের পাশে থাকা আমাদের কাজ। দিদি আমাকে অনেক দায়িত্ব নিয়ে পাঠিয়েছে। 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। তখন সবাই বলেছিল জিততে পারবে না বাচ্চারা, 29 বছর বয়সে। সোমনাথ চ্যাটার্জির মতো স্টলওয়ার্ড লিডারকে হারিয়েছিলেন, লোকে বলেছিলেন জায়ান্ট কিলার। তার মানে কি, যেটা যাদবপুর আজকে ভাবে গোটা পশ্চিমবঙ্গ সেটা কালকে ভাবে, সেটা যাদবপুরের মানুষ প্রমাণ করেছিল। কাজে আমি এইটুকুই আশা রাখবো যে দিদি যদি আমাকে যোগ্য মনে করে যে আমি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর যোগ্য, সেই জায়গাটুকু যদি দিদি আমাকে দিয়ে দিতে পারে, তাহলে আপনারা আমাকে একটু জায়গা দিয়ে দেখুন। 5 বছর পরে আমি কথা দিচ্ছি এত মিটিং মিছিল করতে হবে না। আপনারা বলেন সায়নী আমার বাড়ির লোকে আমি ভোট দেবো, তোদের আসতে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের এমপি যদি আমি হতে পারি, আপনারা ইলেকশনের আগে যদি আমাকে 2 বার দেখেন, ইলেকশনের পরে আপনারা আমাকে 20 বার দেখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা এক টাকে সায়নীতে পাবেন, আপনারা নিজে থেকে বলবেন যে সায়নী আছে, সমস্যা নেই, সায়নী আছে, সমস্যা নেই। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি পশ্চিমবঙ্গের যুব সমাজ, কাজে সাংগঠনিক জায়গা থেকে শুরু করে প্রশাসনিক জায়গা থেকে আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের পাশে থাকবো। দেখুন, পরে আমার এফিডেভিটটা বেরোবে, যারা বলেছিল যে সায়নী ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে 30 কোটি টাকা আছে আর 4টে ফ্ল্যাট ভেঙেছে, বাড়ি বানিয়েছে, আপনারা এফিডেভিটটা 30 বার পড়ে নেবেন, তাতেও আপনারা কিছু খুঁজে পাবেন না। কিন্তু আপনাদের আমি কথা দিতে পারি যে এই মেয়ে আপনাদের কোনোদিন নিরাশ করবে না, আপনাদের বাড়ির মেয়ে হয়ে থাকবে এবং আপনাদের পাশে থাকবে, যে হয়তো আয়োজনে থাকবে না কিন্তু প্রয়োজনে থাকবে। আপনারা গর্বিত বোধ করবেন যে সায়নীকে আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে যখন আমি র্যালি করি যাদবপুরের অলিতে গলিতে, কেউ বলে সিপিএম এর গড়, এ বলে যে এইটা সিপিএম এর গড়, আমি মনে মনে বলি যে আজকে এটা হয়তো সিপিএম এর গড়, কিন্তু আগামীকাল এটা সায়নীর ঘর হবে, এটা তৃণমূলের ঘর হবে, এবং সেটা শুধুমাত্র সায়নী না, এখানে যারা যারা উপস্থিত রয়েছেন তারা নিশ্চিত করবে। শুধু আশীর্বাদ করে যান। এই লড়াই জিতে গেছি, এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই। কি দম্ভ নরেন্দ্র মোদী, কি অহংকার তার, একসঙ্গে 142 জন অপোজিশনের সাংসদকে সাসপেন্ড করে দেওয়ার অহংকার, এত সাহস, এই সাহসটাকে আটকাতে হবে। বাংলা থেকে 18টা এমপি বিজেপি পাঠিয়েছিলেন, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। এরা যত এমপি বাড়াবে তত বাংলার মানুষের সর্বনাশ আসবে। মমতা ঠিক বলেছে যে এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএম করার লড়াই নয়, এই লড়াই সায়নী ঘোষ এমপি হবে সেটার লড়াই নয়। এই লড়াই হচ্ছে কত বেশি সাংসদ আমরা তৃণমূলের পক্ষ থেকে পাঠাতে পারবো, যাতে মোদীর এই বদমাইশি এবং বিজেপির এই বদমাইশি, এই বৈমাতৃসুলভ আচরণ, এই স্টেপ ফাদারলি অ্যাটিটিউড, এটা যেন বন্ধ হয়। তার জন্য গলার আওয়াজ লাগবে, তার জন্য একটা সোজা মেরুদণ্ড লাগবে, তার জন্য মাথাটা উঁচু থাকতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, নো কমপ্লেন। আপনারা বলবেন ট্রাই টেস্টেড অ্যান্ড সাকসিডেড, নট ট্রাই টেস্টেড অ্যান্ড ফেল। সায়নী ঘোষ আপনাদের একবারের এমপি হতে আসেনি, সায়নী ঘোষ এখানকার বারবারের এমপি হতে এসেছে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি। তার শুধু এখানে আসা নয়, এই বাধা এখানে থাকার ব্যাপার, এই বাধা, এই কথা আপনাদেরকে দিচ্ছি। সায়নীকে একটা চান্স দিয়ে দেখুন, আপনারা খুশি হবে যে সায়নী আপনাদের সাংসদ। খুশি হবেন? এমনি খুশি তো, এমনি খুশি তো, হ্যাঁ?
ওরে বাবা। আচ্ছা শুনুন, গতকাল সোনারপুরে বিজেপির ক্যান্ডিডেট উনি মিছিল করছিলেন, 18-15 জন এরকম। উনি যেতে যেতে আমাকে খবরের কাগজ থেকে বললো যে দিদি উনি যেতে যেতে বলেছেন সায়নী হাটাও দেশ বাঁচাও। দেশ বাঁচাও। তারপর আমরা বুঝতে পেরেছি যে বেশি হয়ে যাচ্ছে। তখন আমার কর্মীরা বলেছে দাদা দেশ বাঁচাও বলবো। তখন উনি আমার বিজেপির ক্যান্ডিডেট বলেছে না 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 দেশ বাঁচাও বলা যাবে না, ওটা মোদিজি লেভেলে চলে যাচ্ছে। বলছে তাহলে কি সত্যি আমি তোমার কাটিতে কথা বলছি। তখন ওরা বলেছে তাহলে কি বলবো। তখন ওরা অনেক ভেবে চিন্তে বলেছে সায়নী হাটাও সোনারপুর বাঁচাও। লোকসভা না সোনার একদম দেশে শুরু করেছে সোনারপুরে এসে থেকেছে। সোনারপুর বলেছে আগে, তারপর আমরা বলেছে যাদবপুর বাঁচাও। ওনারা খুব কনফিউজ আছে যে সায়নী কোথা থেকে হাতালে কি হতে পারে, ওরা নিজেরাই বুঝে উঠতে পারছে না। কিন্তু আমি বলতে চাই যে যাদবপুর লোকসভা কেন্দ্র তথা 42টা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির পাখির চোখ হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির কাছে প্রত্যেকটা কেন্দ্র মাটির প্রত্যেকটা ইঞ্চি হচ্ছে হৃদয়ের টুকরো। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আপনারা লড়াই করে আপনারা ঈশ্বরকে টেনে এনেছেন রাজনীতিতে। আমরা কোনোদিন পলিটিক্যাল স্লোগান শুনিনি যেটা ঈশ্বরের নাম হয়। আপনি তাকে বলছেন কটা স্কুল হয়েছে, সে বলছে জয় শ্রীরাম। আপনি তাকে বলছেন তাহলে কটা এমস হলো মোদীজি, জয় জয় শ্রীরাম। কটা বেকার ছেলে চাকরি পেল, জয় 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 শ্রীরাম। উত্তর নেই কোনো কিছু। আপনি আমাকে জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায় 67টা প্রকল্প লিস্টি করে আপনাদের হাতে দিয়ে দেব যে কি করার ছিল, কি করতে পেরেছি। তাও বলছি এখন অনেক বাকি, মাইলস টু গো বিফোর উই স্লিপ। 2 roads diverged in the woods and I took the one less traveled by, and that has made all the difference. যেই রাস্তায় মানুষ কম গেছে সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছে, যে যেই রাস্তায় লোকে কম যায় আমি সেই রাস্তায় হাঁটবো, বিরোধিতার রাস্তায় হাঁটবো, আন্দোলনের রাস্তায় হাঁটবো, আপোষ করবো না, লড়াই করবো। কাজে এই লড়াইতে থাকা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না বলুন তো? পড়ে তো। যে কন্যাশ্রী দিচ্ছে, যে স্বাস্থ্যসাথী দিচ্ছে, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যে মা বোনেদের পাশে থাকছে। আজকে আপনারা এখানে অনেক, আপনারা তুলনামূলকভাবে উন্নত মানের মানুষ, আপনারা অনেকটা সক্ষম, কিন্তু গ্রামের একজন মহিলা যেটা প্রত্যন্ত গ্রামের একটা কোনায় একটা লাস্ট বুথে গিয়ে বসে আছে, তার হাতে একটা 500 টাকা 1000 টাকা যে কি, সেটা যতক্ষণ আপনারা ওনার জায়গায় থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন। সেটা আমরা বুঝি কারণ আমরা যাই এখান থেকে 300, 350, 400 কিলোমিটার দূরে। আজকে বাচ্চাগুলো যখন নাচ করে না আলের ধারে দাঁড়িয়ে, যে মা আজকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তার মানে মাংস রান্না, সেই আনন্দ অন্য আনন্দ। বেটি বাঁচাও বেটি পড়াও। বিজেপি বলে তো ট্রাকের পেছনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যারা এখান থেকে নিত্যদিন হাইওয়েতে কেউ বোলপুর যাচ্ছেন, কেউ বীরভূম যাচ্ছেন, কেউ বর্ধমান যাচ্ছেন, কেউ কোলাঘাট যাচ্ছেন, ট্রাকের পেছনে দেখবেন বড় বড় করে উত্তরপ্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে সেখানে লেখা থাকে বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু বেটি কে বাঁচাচ্ছে আর বেটি কে पढ़ाচ্ছে সেটা বুঝতে হবে। ममता बनर्जी सिर्फ भाषण नहीं देती है, वो काम करती है। वो बेटी को पढ़ाती भी है, वो बेटी को बचाती भी है, वो बेटी को कन्याश्री देके पढ़ाती है, वो बेटी को शिक्षाश्री देके पढ़ाती है, वो बेटी को सबुज साथी का साइकिल देके पढ़ाती है, वो बेटे को स्टूडेंट क्रेडिट कार्ड देकर पढ़ाई के लिए टैब देके बचाती है, और वो बेटी को बचाती है रूपोश्री देके, वो बचाती है लक्ष्मी भांडार देके। तो फर्क था, फर्क है, फर्क आगे भी रहेगा। अरे प्रधानमंत्री जी आप मुश्किल है, ममता बनर्जी आसान है। आप मुश्किल है, ममता बनर्जी आसान है। आप तो सिर्फ एक पतंग है, ममता बनर्जी पूरा आसमान है। माथा रखबे, माथा रखबे, এই মাটিতেই খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, উন্নয়নের খেলা হবে, স্বাস্থ্যসাথীর খেলা হবে, দুয়ারের সরকারের খেলা হবে। লক্ষ্মী লক্ষ্মী বানা তো সবার আগে বেড়ে খেলবে লক্ষ্মী।
সেই নিয়ে আমাদের টেনশন একদম হবে। আপনারা অনেকটা সময় দিলেন আমাকে, দেখুন বলতে বলতে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, আর বলতে বলতে 10:30 করেই দেবো, তাতে কোনো অসুবিধা নেই। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তো পরবর্তীকালে মলাদা আমাকে নিশ্চয়ই আরেকটা সভা দেবে। আজকে আমি এমনি এলাম, একটু মলাদা বলেছিল তোকে বেশি ভাষণ টাষণ দিতে হবে না, একটু সবার সাথে এসে দেখা করে যাচ্ছে একটা। কিন্তু ওই জলে থেকে রাজনীতিতে এসেছি, হাতে মাইক পড়লে এটা কিরকম কি হচ্ছিল, কিরকম কিছু একটা বলতে ইচ্ছে করছে। এবং আপনারা যথেষ্ট আমাকে অ্যালাউ করে নিজের বাড়ির মেয়ের মতো, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিয়েছে একটু পলিটিক্যাল দিয়েছে এবার, এবার ওরে বাপরে বাপরে কি করছে আপনারা। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আপনাদের ভরসাটা রাখতে পারবো। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। থাকবেন সবাই, নিজের জন্য জোরে হাততালি হয়ে যাক, কারোর জন্য হয়ে যাক, হালকার জন্য হয়ে যাক, সবার জন্য হয়ে যাক। ভালো থাকবেন। জয় বাংলা।